বেলা ৯টা বাজে। শিপ্রা দেবী সকালের জল খাবারের জন্য ডাইনিং রুমে আসছিলেন। এমন সময় বৌমা দেবযানীকে দেখে তিনি বলেন, বৌমা, জল খাবার তৈরি হয়ে গেছে। আজকে কি রান্না করছো গো? হ্যাঁ মা, খাবার তৈরি হয়ে গেছে। আমি ডাইনিং টেবিলে সাজিয়ে রেখেছি, আপনারা গিয়ে গরম গরম খেয়ে নিন। আসলে আমার অফিসের জন্য দেরি হয়ে যাচ্ছে, তো আমি বেরোচ্ছি। আরে বাবা, কি করেছো সেটা বলে যাও। আবার সেই পরোটা করনি তো? মা, আমি পরোটাই করেছি। ডাইনিং টেবিলে ঢাকা দেওয়া আছে, সবাই মিলে খেয়ে নিন, আমি আসছি। এই বলে দেবযানী অফিসের জন্য বেরিয়ে যায়। এদিকে খাবার টেবিলে বসে অখিলেশ বাবু এবং নাতনি সুমি খাবারের জন্য অপেক্ষা করছিল। শিপ্রা দেবী গজগজ করতে করতে বলেন, আশেপাশে দেখো, সব বাড়ির বৌমারা কত ভালো ভালো টিফিন তৈরি করে। আমি সকালে বাগানে হাঁটতে গিয়ে এত সুন্দর সুন্দর খাবারের গন্ধ পাই যে কি বলবো। মনে কত আশা হয় যে আমার বৌমাও বাড়িতে বিভিন্ন ধরনের খাবার তৈরি করবে, কিন্তু আমার কি আর সেই কপাল আছে? প্রত্যেকদিন সেই একই পরোটার আচার খেয়ে খেয়ে পেটে শ্যাওলা ধরে গেছে। ঠাম্মি, আমারও এইসব খেতে একদম ভালো লাগে না। তুমি জানো আমার বন্ধুরা এখন আমাকে কত রাগায়? আমাকে মিস পরোটা বলে ডাকে, কারণ রোজ রোজ মা পরোটা টিফিনে দেয়। তুমি বলো, রোজ রোজ পরোটা খেতে কার ভালো লাগে গো? আমি আর কি করব বলো দিদি ভাই, তোমার মায়ের তো আমাদের টিফিন করার মতো সময় নেই, সেজন্য সে রোজ একই খাবার করে দিচ্ছে। আমরা চুপচাপ খেয়ে নিই বলে সে আর আমাদেরকে গুরুত্বই দেয় না, তাই প্রত্যেকদিন একই খাবার তৈরি করছে। রোজ রোজ পরোটা খেতে আমারও ভালো লাগে না। তুমি যবে থেকে এই রান্নাঘরটা ছেড়ে দিয়েছো তবে থেকে এই একই খাবার খেতে আমার ভালোই লাগছে না। তুমি তো একটা কাজ করতে পারতে, সকালের টিফিনটা তো অন্তত তুমি তৈরি করতে পারতে। তুমি যদি রান্না করো তাহলে অন্য অন্য খাবারও খাওয়া যাবে, মুখের স্বাদটাও পাল্টাবে। না বাবা না, আমি একবার রান্নাঘর থেকে রিটায়ার নিয়ে নিয়েছি মানে আমি আর অমুখ হচ্ছি না। সারাটা জীবন তোমাদেরকে রান্না করে করে খাইয়েছি, এই শেষ বয়সে একটু বৌমার হাতে রান্না খাবো, তাও কি তোমাদের সহ্য হচ্ছে না? এই বুড়ো বয়সে আমাকে দিয়ে কাজ করিয়ে খেতে চাইছো তোমরা? আহা, এভাবে আমি কখন বললাম? সকালে যদি 1 ঘন্টা রান্নাঘরে সময় কাটাও তাহলে তো তোমার সময়টাও ভালোভাবে কাটবে, আর আমার নাতনিকেও প্রত্যেকদিন এক ধরনের টিফিনও খেতে হবে না। এতদিন আমি অনেক কাজ করেছি, তোমাদেরকে অনেক যত্ন করে খাইয়েছি, এবার থেকে আমি আর কাজকর্ম করতে পারবো না। আমারও তো একটু আরামের দরকার নাকি? আচ্ছা বলো তো, পাড়াতে কোন শাশুড়ি তার বৌমা আসার পরও রান্নাঘরে গিয়ে রান্না করছে? সবাই শুনলে না আমার উপরে হাসাহাসি করবে। এমনিতেই বৌমা শুধু পালাই পালাই করে, আমি রান্নাঘরে ঢুকলে ও আর কিচ্ছু করবে না। ভাগ্যে যা জুটছে না তাই খাও। সন্ধ্যাবেলা দেবযানীর স্বামী চন্দন অফিস থেকে ফিরে আসে আর বলে, উফ বাবা, আজকে অফিসে অনেক কাজ ছিল, একেবারে পুরো টায়ার্ড হয়ে পড়েছি। খুব খিদেও পেয়েছে। দেবযানী, তাড়াতাড়ি একটু খাবার দাও তো। খাবার আমি তৈরি করে রেখেছি, তুমি স্নান করে ফ্রেশ হয়ে আসো, আমি খাবার বেড়ে দিচ্ছি। চন্দন স্নান করে ফ্রেশ হয়ে টেবিলে এসে বসে এবং খাবার দেখে তার মাথা গরম হয়ে যায়। এ কি, আবার সেই ডাল আলু ভাতে? আমি 3 দিন ধরে ডাল আলু ভাতে খাচ্ছি। ডাল আলু ভাতে ছাড়া কি তুমি কোনো তরকারি করতে পারো না? দুটো সবজি রান্না করলেও তো হয়। সামান্য একটু কাজ, তাতেও তোমার এত কষ্ট হয়? দেখো চন্দন, রান্নাটা কিন্তু সহজ কাজ নয়। তাছাড়া আমি অফিস থেকে টায়ার্ড হয়ে ফিরেছি, এসে রান্না করেছি। আমারও তো হাজার রকমের কাজ আছে নাকি? তুমি তো অফিস থেকে এসেই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ো, না হলে ফোন দেখো। আমার তো সে সময় থাকে না, আমাকে রান্না করতে হয়। আমার আর সমীর জামা কাপড় আয়রন করতে হয়, তারপর কাঁচা কাপড় চোপড়কে আলমারিতে পাট করে তুলে রাখতে হয়, পরের দিনে সবজি কেটে ফ্রিজে রেখে দিতে হয়, আর সব থেকে বড় কথা হলো না, সুমিকে হোমওয়ার্ক করাতে হয়। তারপর সবাইকে খাওয়ানোর পর থালা বাসন ধুতে হবে। সবকিছু কাজ করে তবে একটু আমি ঘুমাতে চাই, বুঝলে? থাক থাক, তোমাকে আর একই টেপ রেকর্ডার বাজাতে হবে না। তুমি অনেক কাজ করো, এই হয়েছে ওই হয়েছে। থাক, এবার চুপ করো। তোমার যখন এতই ভালো মন্দ খাওয়ার ইচ্ছে হচ্ছে না, তাহলে বাড়িতে একটা রাঁধুনি রাখো, তাকে যখন যা বলবে সে তখন সেটাই রান্না করে দেবে। বাজে বকো না তো। তুমি ভালো করেই জানো আমাদের যা বাজেট তাতে নতুন রাঁধুনি রাখা আমাদের পক্ষে সম্ভব না, তাই যা হোক করে হোক এই খাবারই আমাকে খেতে হয়। চন্দন কোন রকমে খেয়ে উঠে পড়ে। দেবযানী বিয়ের পর অফিস এবং বাড়ি একসঙ্গেই সামলাচ্ছিল। সারাদিন অফিসের কাজকর্ম সেরে সে একা হাতে বাড়ির বাকি সমস্ত কাজ করছিল। বাড়িতে কোনো কাজের মেয়েও ছিল না। সে যথাসাধ্য সবকিছু মেনটেন করার চেষ্টা করত, কিন্তু তাতেও বাড়ির লোকের কারো মন সে জয় করতে পারেনি। প্রত্যেকদিন কোনো না কোনো কিছু নিয়ে শাশুড়ি, স্বামী, মেয়ে তাকে অভিযোগ করত। সকালবেলা দেবযানী কাজকর্ম ছেড়ে অফিসে যায়, কিন্তু তখনও তার মন খারাপ ছিল। তাকে দেখে কলিগ মহুয়া বলে, কি ব্যাপার দেবযানী, আজ তোমার মুডটা এত অফ কেন গো? কিছু হয়েছে নাকি?
আর বলো না, এমনিতেই অফিসের এত কাজের প্রেসার, বাড়িতে সবকিছু কাজ করে আসার পরও কারণ মন ভালো থাকে না। ওরা ভালো ভালো খাবার খেতে চায়, তাড়াহুড়ো করে আমি যা কিছু রান্না করে দিই ওসব খাবার ওদের পছন্দ নয়। এই নিয়ে বাড়িতে একটু ঝামেলা হচ্ছে গো। দেখো দেবযানী, যারা অফিসে কাজ করে না তাদের পক্ষে বাড়িতে বসে বসে রং বেরঙের চটপটি খাবার তৈরি করা সম্ভব নয়। তোমার বাড়ির লোকেদের তো সেটা বোঝা উচিত নাকি? কে বুঝবে বলো তো? ওরা তো শুধু অভিযোগ করে, ভালো মন্দ খেতে চায়, আর আমার কাছে এতটা সময় থাকে না যে আমি ওদেরকে ভালো মন্দ কিছু তৈরি করে দেব। তাহলে তো তুমি একটা কাজ করতে পারো, তুমি অফিস ছেড়ে দাও এবং বাড়িতে বসে ভালো ভালো জিনিস রান্না করে সবাইকে খাওয়াও, তাহলে তো এই সমস্যার সমাধান হয়ে যাবে। ঠিকই বলেছো মহুয়া, এটাই একমাত্র উপায়। পরের দিন ঘুম থেকে উঠে দেবযানী তার শাশুড়ির কাছে যায় আর বলে, মা আপনারা কে কি খাবেন বলে দিন, আমি টিফিন বানাবো। আরে বাহ, আজকে সূর্য কোন দিকে উঠেছে! বৌমা আমাদেরকে এসে আমাদের পছন্দ জিজ্ঞাসা করছে। তো যখন জিজ্ঞাসা করছো তাহলে আমার জন্য একটু লুচি আলুর দম করে দাও। মা আমার জন্য পাস্তা। আমাকে একটু চিড়ের পোয়া করে দাও তো। বৌমা আমার জন্য রুটি আর বেগুন ভাজা, অনেকদিন খাইনি। সবার পছন্দ জিজ্ঞাসা করে দেবযানী রান্নাঘরে যায় এবং তাদের অর্ডার অনুযায়ী খাবার তৈরি করে। এরপর সে সবাইকে খাবার খেতে দেয়। খাবার দেখে শিপ্রা দেবী খুশি হয়ে বলেন, এ কি, আমি যা দেখছি ঠিক দেখছি তো? এতদিন পর লুচি আলুর দম খেতে পাচ্ছি, আমার তো বিশ্বাসই হচ্ছে না। ঠাম্মি আমার প্লেটটা দেখো, পাস্তা। আজ আমি আমার বন্ধুদেরকে দেখিয়ে দেব যে আমি রোজ রোজ পরোটা আনি না। এভাবে সবাই সেদিন খুব আনন্দের সঙ্গে সকালের খাবার খায়। দুপুরেও দেবযানী সবাইকে জিজ্ঞাসা করে, তাদের ইচ্ছে মতো খাবার রান্না করে। বাড়ির সবাই খুব অবাক হয়, কিন্তু তাদের মনে খুবই আনন্দ হয়। এভাবে বেশ কিছুদিন কাটে। সবাই প্রত্যেকদিন ভালো ভালো খাবার খেতে পাচ্ছিল, তাই তাদের কাছে দেবযানীর জন্য আর কোনোই অভিযোগ ছিল না। এদিকে শিপ্রা দেবী কয়েকদিন ধরেই দেবযানীকে লক্ষ্য করছিল যে সে অফিস যাচ্ছে না। একদিন তিনি তাকে ডেকে বলেন, কি ব্যাপার বৌমা, বেশ কয়েকদিন ধরে দেখছি তুমি অফিসে যাচ্ছ না। হ্যাঁ মা, আসলে আপনারা ভালো মন্দ খাবার খেতে পাচ্ছিলেন না বলে বারবার অভিযোগ করছিলেন, তাই আমি ভাবলাম সত্যি তো বাড়ির লোকজনকে যদি খুশি না করতে পারি তাহলে আমার কাজ করে কি লাভ, তাই আমি অফিসটা ছেড়ে দিয়েছি। কি বললে? রান্না বান্না করার জন্য তুমি অফিস ছেড়ে দিয়েছো? হ্যাঁ মা, অফিসটা ছেড়ে দিয়েছি। আমি তো আর দেবী দুর্গা না যে 10টা হাত দিয়ে সমস্ত কাজ করে ফেলবো। একটা দিক বাঁচাতে গেলে আমাকে তো একটা দিক বাদ দিতেই হবে। চলুন এবার বলুন, রাতের বেলা আপনারা কি খাবেন? কয়েকদিন পর দেবযানী তার মেয়েকে ডেকে বলে, সুমি আজ থেকে তুমি তোমার ড্রয়িং ক্লাস আর সুইমিং ক্লাসে যাবে না, ডান্স ক্লাসও বন্ধ। কেন মা, তুমি এভাবে বলছো কেন? বলছি কারণ আমাদের আর অত বাজেট নেই মা। তুমি তো দেখতে পাচ্ছ বাড়িতে বাবাই একমাত্র রোজগার করছে, আমি তো চাকরিটা ছেড়ে দিয়েছি। এখন তো বাবার একার টাকাতেই সংসার চলছে, তাই তোমার এই এক্সট্রা ক্লাসগুলো আমরা আজ চালাতে পারবো না। মা প্লিজ এভাবে বলো না, আমি সারাদিন বাড়িতে বসে বসে বোর হয়ে যাব। আমার সব ফ্রেন্ডরা যায়, আমি কেন যাব না? আমি তো কারণটা বললাম তোমায় মা, তুমি বড় হয়েছো, শুধু শুধু এরকম জেদ করো না মা। আর দেখো তোমরা তো ভালো ভালো খাবার খেতে চাইছিলে, কিছু পেতে গেলে কিছু তো ছাড়তেই হবে বলো, সবটা তো আর একসঙ্গে পাওয়া যায় না। সুমি মন খারাপ করে তার ঠাকুমার কাছে যায় আর বলে, ঠাম্মি দেখো না, মা আমার সুইমিং ক্লাস আর ডান্সিং ক্লাসটা সব বন্ধ করে দিয়েছে। বলছে বাবার একার টাকাতে এত কিচ্ছু হবে না। তুমি মাকে কিছু বলো না ঠাম্মি। আমি আর কি বলবো দিদি ভাই, আজ সকালে তোমার মা আমার যোগা ক্লাসে বাদ দিয়ে দিয়েছে, এমনকি কিটি পার্টি থেকে আমার নামটাও কেটে দিতে বলেছে। আর বলেছে আগে যখন আমার ইনকাম ছিল তখনকার ব্যাপার আলাদা ছিল আর এখনকার ব্যাপার আলাদা। আমারও তো ভালো লাগছে না কিছু দিদি ভাই, আমি কি বলবো বলো তো? ঠাম্মা, বাবা সন্ধ্যেবেলা অফিস থেকে এলে আমরা বাবার কাছে যাব, বাবাকে সব কিছু বলবো। এরপর সন্ধ্যাবেলা চন্দন অফিস থেকে ফিরে এলে সুমি এবং শিপ্রা দেবী তার কাছে যায় এবং দেবযানীর ব্যাপারে নালিশ করে। দেখ বাবা দেখ, বৌমা কিভাবে আমাদের উপরে অত্যাচার করছে, এগুলো কি ঠিক তুই বলতো? বাবা মাও তো আমাকে বিরক্ত করে তুলেছে, দেখো না আমার সব ক্লাস বন্ধ করে দিয়েছে। এতে তোমার মায়ের দোষ নেই, দোষ আমাদেরই। আমরাই তো ভালো ভালো খাবার খাওয়ার জন্য অভিযোগ করছিলাম, তাই জন্য তোমার মা অফিস আর বাড়ি একসঙ্গে সামলাতে পারেনি। সে বেচারিও আর কি করবে, এখন তো বাড়িতে একজন ইনকাম করলে খরচ তো মেনটেন করতেই হবে। এত কিছু তো আমার একার পক্ষেও সম্ভব না। এভাবেই চন্দন সবাইকে বলে এবং সেখান থেকে চলে যায়। কয়েকদিন পর শিপ্রা দেবী অখিলেশ বাবুকে বলেন,
বাড়িতে বসে বসে না আমার বিরক্ত লাগছে। আগে যোগা ক্লাসে যেতাম, এলাকার সব মানুষদের সঙ্গে দেখা হতো, গল্প গুজব হতো, কত ভালো সময় কাটতো। এখন বাড়িতে যেন একঘেয়েমি লাগছে। কি আর করবে বলো, সবই তোমাদের ইচ্ছাই হচ্ছে। তাছাড়া চন্দনও ঠিক কথাই বলেছে, বাড়িতে যখন একটা মানুষের রোজগার কমবে তখন তো বাড়তি খরচগুলো কমাতে হবে। আমরা তো আর চাল ডাল নুন ওষুধ খরচা এগুলো তো কমাতে পারি না, তাই বাড়িতে খরচগুলো নিয়ন্ত্রণ না করলে তো সংসারও চালানো যাবে না। আমি তো সবই বুঝেছি, কিন্তু কিন্তু কি? আমি যখন বলতাম যে বাড়ির সকালবেলা রান্নাটা তুমি করে নাও, তাহলে যাও গিয়ে একটু সাহায্য করো, তখন তো তুমি আমার সঙ্গে খুব ঝগড়া লেগে যেতে। এবার পাড়ার যে মহিলাদের কথা বলো, তাদের বৌমাগুলোও বাড়িতে থাকে, তাই তারা বসে বসে খায়। কিন্তু তোমার বৌমা তো অফিসে চাকরি করে, তার কথাটা একটু তোমায় ভাবতে হবে না? তুমি ঠিকই বলেছো, দোষ আমিই করেছি। বৌমার উপরে এত কিছু চাপিয়ে দিয়ে এখন তাকেই দোষী করছি। না, আমার ভুল হয়েছে, আমি আমার ভুলের প্রায়শ্চিত্ত করব। এরপর শিপ্রা দেবী দেবযানীর কাছে গিয়ে বলেন, বৌমা, তুমি আমাকে ক্ষমা করে দাও মা। আমি সব সময় তোমার কাছে অভিযোগ করেছি, এটা জানার চেষ্টা করিনি যে তোমার একার পক্ষে এত কিছু করা সম্ভব কিনা। এবার থেকে সকালবেলার খাবারটা আমি করে নেব। তুমি আবার চাকরি জয়েন করো মা, যতটা সম্ভব আমি তোমার হেল্প করব। আর তুমি আচার আর পরোটা করে দিলেই আমরা খেয়ে নেব। আমাদের রোজ রোজ আলাদা খাবার লাগবে না বৌমা। শিপ্রা দেবীর কথা শুনে দেবযানীও হেসে ফেলে আর বলে, মা, আমি তো এতদিন ধরে আপনাকে এটাই বোঝানোর চেষ্টা করছিলাম, বাড়িতে যদি সবাই একটু আধটু কাজে হেল্প করে তাহলে আমার পক্ষেও অনেক সুবিধা হয়। অন্তত আমি আপনাদের জন্য একবেলা ভ্যারাইটি রান্না করে দিতে পারবো। বৌমা, তুমি একবার অফিসে যোগাযোগ করো, দেখো ওরা যদি আবার তোমাকে কাজে রাখতে চায়। মা, আপনি চিন্তা করবেন না, আমি অফিস থেকে রিজাইন করিনি, ওয়ার্ক ফ্রম হোম করেছিলাম, যাতে করে আপনাদের সবাইকে এটা বোঝাতে পারি যে আমার একার পক্ষে এত কিছু করাটা সম্ভব নয়। তবে আমার ওয়ার্ক ফ্রম হোমের লিমিটটা শেষ হয়ে গেছে মা, আমাকে এই সপ্তাহতেই জয়েন করতে হবে। ঠিক আছে বৌমা, আজ থেকে আমরা সবাই সব কাজ ভাগ করে নেব। চন্দন, অফিস থেকে ফিরে তোকেও একটা দায়িত্ব নিতে হবে। রোজ তোর বৌমার আর সুমির জামা আয়রন করার দায়িত্ব তোর। আর তুমি রোজ সন্ধ্যাবেলা দিদিভাইকে পড়াতে বসাবে। এরপর হোমওয়ার্ক গুলো আজ থেকে তুমিই করাবে, বুঝলে? আর সুমি, সবাই যখন খাবার খেতে বসবে তার আগে জলের বোতলগুলো ভরার দায়িত্ব তোমার কিন্তু। এভাবেই শিপ্রা দেবী সবার মধ্যে কাজ ভাগ করে দেন। এরপর থেকে সবাই দেবযানীর কাজে সাহায্য করে এবং দেবযানীও খুব খুশি হয়। সে অফিস জয়েন করে এবং সুমি ও শিপ্রা দেবী আবার তাদের ক্লাস জয়েন করে নেন। এভাবে তাদের সবার সমস্যা দূর হয় এবং সবাই হাসি খুশিতে বসবাস করতে থাকে। তনয়া দেবী তার 5 ছেলে সঞ্জয়, শেখর, রক্তিম, স্বপন এবং পল্লবের সঙ্গে শিমুলপুর গ্রামে বাস করত। তনয়া দেবীর সংসারে তাকে সহযোগিতা করার মতো কেউই ছিল না, তাই তিনি একসঙ্গে তার 5 ছেলের সঙ্গে ঋতিকা, শিখা, ঈশা, নিধি এবং চৈতির বিয়ে দিয়ে বাড়ির বউ করে আনেন। তার 5 বৌমা যেমন দেখতে সুন্দর ছিল, তেমনি তাদের মনও খুবই উদার প্রকৃতির ছিল। তাই তনয়া দেবী তার 5 বৌমাদের নিয়ে হাসি খুশি জীবন অতিবাহিত করছিল। এমনই একদিন তারা 5 বউ রান্নাঘরে কাজ করছিল এবং একে অপরের সঙ্গে কথাবার্তা বলছিল। নিধি, তোর চুলটা কি সুন্দর, তুই কি শ্যাম্পু ব্যবহার করিস রে? এই বল না আমাকে, আমারও না এরকম রেশমি চুল খুব ভালো লাগে। হ্যাঁ দিদি, তুমি ঠিকই বলেছ, আমারও নিধির চুলটা খুব ভালো লাগে, যেমন লম্বা তেমন ঘন আর কালো। ঠিকই বলেছিস শিখা, নিধির চুলের মতো যদি আমাদেরও ওরকম চুল হতো কত সুন্দর হতো বল। আরে দিদি, তোমরাও না কি যে বলো, এখন কি শুধু আমার একারই চুল আছে নাকি? তোমরা যেভাবে বলছো তোমরা যেন ন্যাড়া, তোমাদেরও তো মাথায় অনেক সুন্দর চুল আছে। এই এই একেবারে কথা ঘোরাবি না, আগে বল তুই কি শ্যাম্পু মাখিস, তাহলে আমরাও মাখবো, তারপর আমাদেরও ওরকম লম্বা ঘন চুল হয়ে যাবে। এই কোকড়ানো চুল আমার একদম দেখতে ভালো লাগে না। হ্যাঁ, ওহ দিদি, তুমিও না, তুমি তো জানো যে ওসব শ্যাম্পু কন্ডিশনারে কিছুই হয় না, আর আমি তো তোমরা যেটা ব্যবহার করো সেটাই মাখি। আমার কি আলাদা কোনো স্নানঘর আছে নাকি যে লুকিয়ে লুকিয়ে মাখবো? এভাবেই তারা সকলে নিজের চুলের ব্যাপারে কথা বলছিল। আসলে নিধির চুল সত্যি খুব সুন্দর আর প্রশংসনীয় ছিল। একদিক থেকে দেখতে গেলে ভগবান তাকে পরিপূর্ণ সৌন্দর্য দিয়েই বানিয়েছিল, আর কালো ঘন চুলের জন্য তার সৌন্দর্য আরও দ্বিগুণ বেড়ে গিয়েছিল। এভাবেই হাসি মজার মধ্যে দিয়ে তারা 5 বউ দিন কাটাতো।
এমনই একদিন, বৌমা, আজ তোমরা সন্ধ্যায় জলখাবারে একটু পকোড়া বানিও তো। অনেকদিন কোনো মুখরোচক খাবার খাওয়া হয়নি, আজ খুব খেতে ইচ্ছা করছে। আচ্ছা ঠিক আছে মা, সে নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। আজ আপনাকে একটা নতুন ধরনের পকোড়া বানিয়ে খাওয়াবো। হ্যাঁ হ্যাঁ। নতুন ধরনের পকোড়া আবার কেমন হয়? দেখো, তোমরা আবার 5 জন আমার সঙ্গে ইয়ার্কি মারছো না তো? তোমরা যেভাবে হাসছো আমার তো সন্দেহ হচ্ছে। ওহ মা, আপনিও না শুধু শুধু আমাদেরকে নিয়ে সন্দেহ করছেন। আপনি তো জানেন যে আমরা সারাদিনই হাসাহাসি করি। হ্যাঁ, সে তো জানি, আর তাই তো তোমাদের 5 জনের বোনের মতো ভাব দেখে লোকের কাছে গর্ব করি আমি। আসলে তনয়া দেবী ঠিকই বলছিল, সত্যি তাদের 5 জনের অনেক মনের মিল ছিল। এরপর এভাবেই বলে তারা যে যার কাজে চলে যায়। আসলে তনয়া দেবী একটু মুখরোচক খাবার খেতে খুবই ভালোবাসতেন, কিন্তু শরীর খারাপের ভয়ে তিনি ভালো করে কিছুই খেতে পারতেন না। এরপর তারা সকলে সন্ধ্যায় খুব মজা করে চা পকোড়া খাচ্ছিল আর গল্প করছিল। এভাবেই সময় অতিবাহিত হতে থাকে। হঠাৎ নিধির এই সুখের জীবনে অন্ধকার নেমে আসে। নিধি এক কঠিন রোগে আক্রান্ত হয়। এমনই একদিন সকালে নিধি ঘুম থেকে ওঠে এবং বলে, কি হলো, বালিশের চুল কোথা থেকে এলো? যেখানে আমার তো কখনোই হেয়ারফল হয় না। যাকগে, বাদ দাও, এখন হয়তো নতুন শ্যাম্পুটা ব্যবহার করার জন্যই এমন হচ্ছে। এই বলে নিধি ব্যাপারটিকে অত গুরুত্ব না দিয়েই নিজের কাজে ব্যস্ত হয়ে যায়। প্রতিদিন এভাবেই তার অল্প অল্প চুল উঠতে থাকে। এমনই একদিন, হ্যাঁ রে নিধি, তোর চুল যেন আগে থেকে অনেক পাতলা পাতলা লাগছে। তোর চুল উঠছে নাকি? হ্যাঁ গো মেজদি, তুমি ঠিকই বলেছো। আগের শ্যাম্পুটা শেষ হয়ে গিয়েছে, তাই একটা অন্য শ্যাম্পু ব্যবহার করছি। আমার মনে হয় ওটা আমার চুলে ঠিক স্যুট হচ্ছে না। এই নিধি দেখ, তোর কাঁধেও কত চুল। তুই আর ওই শ্যাম্পুটা মাখিস না, বুঝলি? এতে করে তো তুই 2 দিনেই টাকলি হয়ে যাবি রে। ওর অমন সুন্দর চুল, যদিও সত্যি সত্যি টাকলু হয়ে যায়। ভাবো দিদি ওকে কেমন দেখতে লাগবে। এভাবেই নিধিকে নিয়ে সকলে হাসাহাসি করছিল, তাই নিধি একটু চিন্তায় পড়ে যায়। এরপর নিধি কয়েকদিনের মধ্যেই কাউকে না জানিয়েই ডাক্তারের কাছে যায়। ডাক্তারবাবু পরীক্ষা নিরীক্ষা করার পর বলে, দেখুন নিধি ম্যাডাম, আপনার যে রোগটা হয়েছে সেটার জন্যই আপনার সব চুল উঠে যাচ্ছে। এতে চিন্তা করার কিছুই নেই। এই মেডিসিনগুলো দিচ্ছি, এগুলো সময় বুঝে খেয়ে নেবেন। আপনার রোগ সেরে গেলে হয়তো আপনি আবারও আপনার চুল ফিরে পাবেন। কিন্তু ডাক্তারবাবু, আমি ভালো হয়ে যাব তো? মানে আমি আমার চুল আবার ফিরে পাবো তো? আরে ম্যাডাম, আপনি এভাবে কাঁদবেন না। মনোবলই মানবদেহের আসল মেডিসিন, বুঝলেন? কত মানুষই বেঁচে থাকার জন্য লড়াই করে যাচ্ছে, আর আপনি একটি সামান্য রোগের জন্য ভেঙে পড়ছেন। এত চিন্তা করবেন না। আর হ্যাঁ, প্রত্যেক মাসে সময় মতো আপনি চেক আপে চলে আসবেন। ঠিক আছে ডাক্তারবাবু, আমি এখন আসছি তাহলে। এই বলে নিধি মনমরা করে ডাক্তারের চেম্বার থেকে চলে যায়। বেশ কয়েকদিন এভাবেই কাটতে থাকে, আর এদিকে নিধির চিন্তাও দ্বিগুণ বাড়তে থাকে। একদিকে রোগের চিন্তা আর একদিকে চুল ঝরে যাওয়ার চিন্তা। নিধি এভাবেই 7-5 ভাবার পর একটা নকল চুল লাগানোর সিদ্ধান্ত নেয়। তারপর সে তার সিদ্ধান্ত অনুযায়ী একটা নকল চুল মাথায় লাগিয়ে নেয়। এরপর প্রত্যেক দিনের মতোই 5 বউ শাশুড়ির পা ছুঁয়ে আশীর্বাদ নিতে যায়। তারপর হঠাৎই তার নকল চুল খুলে মাটিতে পড়ে যায়। তখন তার শাশুড়ি তনয়া দেবী বলেন, হে ভগবান, এ আমি কি দেখছি? নিধি বৌমা, তুমি ন্যাড়া হতে গেলে কেন? কি হলো, চুপ করে রইলে যে? কিছু বলো। মা, আমি কি আমি করছো? সোজা কথায় সোজাভাবে উত্তর দাও। দিদি, তোমার কাটাপা স্টাইলটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। আমি কি তোমাকে কাটাপা দিদি বলতে পারি? আমি এবার কি করে বাইরে মুখ দেখাবো কি জানি। এই ন্যাড়া বউকে যদি কেউ দেখে ফেলে তাহলে তো সকলে আমাকে নিয়ে হাসাহাসি করবে। আমি নিধির দিকে দেখে তো হাসি থামাতেই পারছি না। দেখ ছোট, যেটা জানিস না সেটা নিয়ে হাসাহাসি করিস না, বুঝেছিস? আসলে মা। এই বলে নিধি তার সাথে ঘটা সমস্ত কথাই বলতে থাকে। সবকিছু শোনার পর তাদের সকলেরই খুব খারাপ লাগে এবং তারা ক্ষমা চাইতে থাকে। এরপর তারা সকলেই নিধিকে মনোবল দিতে থাকে। এভাবেই সময় কাটতে থাকে। নিধি এইসব কারণের জন্য বাড়ি থেকে সেরকম বেরো হতো না। এমনই একদিন নিধি কাপড় মেলতে ছাদে যায়, আর তখনই পাশের বাড়ির সর্বাণী দেবী নিধিকে ন্যাড়া অবস্থায় দেখে নেয় এবং বলেন, আরে আরে, তুমি তনয়ের সেজো ছেলের বউ না? তো তুমি আবার গজরি হয়েছে কেন? তনয়ের 5 বউদেরকে নিয়ে খুব অহংকার,
তা সেই অহংকার মাটিতে মিশছে দেখে আমার বেশ ভালোই লাগছে। ব্যাপারটা তো সকলকে জানাতে হচ্ছে। কাকিমা, এভাবে বলবেন না। আসলে নিধি তাকে আসল ঘটনা বলতে যাবে কি ঠিক তখনই তনয়া দেবীর আরো 4 বৌমা ন্যাড়া মাথায় সেখানে এসে উপস্থিত হয়। এরপর ঋতিকা বলে, সর্বাণী কাকিমা, নিধি একা নয়, আমাদের শাশুড়ি মায়ের 5 বউই ন্যাড়া। আপনি যত খুশি হাসুন, আর হ্যাঁ, যাকে বলার বলুন, দরকার পড়লে মাইক ভাড়াও করতে পারেন, এতে আমাদের কোনোই অসুবিধা নেই। দিদি, তোমরা ন্যাড়া কেন হয়েছো আমার মতো? আরে নিধি, আমরা তোর জন্য এসব করেছি, যাতে তুই কষ্ট না পাস আর কেউ তোর মজা ওড়াতে না পারে। আমরা সারা জীবন একে অপরের ঢাল হয়ে পাশে থাকবো। তুই কিছু চিন্তা করিস না রে নিধি, তোর এই খারাপ সময়ে আমরা 4 জনই তোর পাশে আছি। এভাবে তাদের পাশে থাকতে দেখে নিধির চোখে জল চলে আসে। এদিকে সর্বাণী দেবী কথাটা আশপাশে সকলের কাছেই দ্রুত গতিতে ছড়িয়ে দেয়, যার ফলে তনয়া দেবীর 5 বৌমা চর্চায় চলে আসে। কিছুক্ষণের মধ্যে সর্বাণী দেবী কয়েকজন প্রতিবেশী মহিলাদেরকে নিয়ে তনয়া দেবীর বাড়িতে এসে উপস্থিত হয়। ও তনয়াদি, কই গো, কোথায় গেলে? সবাই তোমার সুন্দরী গাজিনী বউদেরকে দেখতে এসেছে, তা বাইরে বের হও না, নাকি লজ্জায় মুখ দেখাবে না বলে ঠিক করেছো? এরকম চিৎকার চেঁচামেচি শুনে তনয়া দেবী তার 5 বউদেরকে নিয়ে সেখানে এসে উপস্থিত হয় এবং বলেন, এই যে সর্বাণী কাকিমা, আমাদের লজ্জা পাবার কিছুই নেই, বুঝেছেন? ন্যাড়া মানেই যে সে হাসির পাত্রী, এটা আপনাদের ভুল ধারণা। হ্যাঁ, এখন তো নিজেদেরকে বাঁচাতে এরকমই বলবে, তাই না? দেখুন কাকিমা, এখানে নিজেদের লোকানোর কি আছে? লজ্জা তো আপনাদের হওয়া উচিত যে আপনারা ন্যাড়াদের নিয়ে এত হাসাহাসি করছেন। আর হ্যাঁ, আমরা একটা কারণবশতই ন্যাড়া হয়েছি, কিন্তু আমাদের আসল উদ্দেশ্য ক্যান্সার মেয়েদের পাশে থাকা। আপনারা কি জানেন পৃথিবীতে এমন কত মানুষ আছে যারা ক্যান্সারের কারণে তাদের চুল হারায়? তাই ন্যাড়া হওয়ার জন্য এভাবে হাসাহাসি করা উচিত নয়, বুঝেছেন? আর কাকিমা, ন্যাড়াদেরকে নিয়ে হাসাহাসি করাটা খুবই নিন্দনীয় ব্যাপার, বুঝেছেন? এভাবে হাসলে ওরা নিজেদের মনোবল হারিয়ে ফেলবে। তাই সকলের খারাপ সময়ে পাশে থাকাটা একটা মানুষের প্রধান কর্তব্য। আর কাকিমা শুনুন, আমরা ক্যান্সার মেয়েদের খুশি রাখার জন্য এবং তাদের মনোবল দেওয়ার জন্য একটা এনজিও খুলেছি, যাতে করে ওরা আমাদের ন্যাড়া দেখলে ওরা বেশি করে মনোবল পায়। কি গো, কি বুঝলে তাহলে? আবার বৌমাদের কথা শুনে তোমাদের মুখ বন্ধ হয়ে গেল, নাকি পা থেকে মাটি সরে গেল? এরকম সাহস কতজনের আছে শুনি? আমার বৌমাদেরকে নিয়ে আবার সবসময়ই গর্ব হয়, বুঝেছো? এভাবেই তারা প্রতিবেশীদেরকে বলতে থাকে, যেটা শোনার পর তারা তাদের ভুল বুঝতে পারে। তারপর অনেকেই তনয়া দেবীর বৌমাদের সঙ্গে এনজিওতে কাজ করার জন্য নাম লেখায়। এভাবেই তারা এক নতুন সমাজ গড়ে তুলতে সক্ষম হয়। আর নিধিও সময় মতো ট্রিটমেন্ট করার ফলে সেও রোগমুক্ত হয়। এরপর তারা সকলেই তাদের সংসার এবং এনজিও নিয়ে সুখে শান্তিতে জীবনযাপন করতে থাকে।